আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ চিকদার। শুরুতেই জানাবো এসএনএস হোমল্যান্ড সংবাদ শিরোনাম। বার্থ ট্যুরিজম বন্ধে ট্রাম্পের নতুন পদক্ষেপ, জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে 2 নির্বাহী আদেশে স্বাক্ষর, বাড়ছে আইনি অনিশ্চয়তা ও বিতর্ক। বিদেশি সাংবাদিকদের ভিসায় নতুন শর্ত, সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাই করবে ট্রাম্প প্রশাসন, বাড়ছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ। মুদি পণ্য, জ্বালানি আর দৈনন্দিন খরচে নাকাল যুক্তরাষ্ট্র, নতুন জরিপে 95% মানুষের কণ্ঠে একই অভিযোগ, স্বস্তি নেই কোথাও। শিকাগোতে ফিউনারেল হোম থেকে 50টির বেশি পচাগলা মরদেহ উদ্ধার, পরিচয় নিশ্চিত ও স্বজনদের খুঁজে পেতে চলছে জোর তদন্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার আরেকটি উদ্যোগ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্ট আগের আদেশ বাতিল করার পর এবার নতুন 2টি নির্বাহী আদেশে বার্থ ট্যুরিজম বন্ধ এবং কিছু নির্দিষ্ট শ্রেণীর শিশুদের নাগরিকত্বের অধিকার সীমিত করার চেষ্টা করা হয়েছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই পদক্ষেপও আদালতে বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে আবারও বিতর্কের কেন্দ্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি 2টি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার লক্ষ্য জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ আরও সীমিত করা। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন আদেশের মাধ্যমে তথাকথিত বার্থ ট্যুরিজম বা সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিক বানানোর উদ্দেশ্যে বিদেশি গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেওয়ার প্রথা বন্ধ করা হবে। ট্রাম্প প্রশাসনের দাবি, এটি দীর্ঘদিন ধরে অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের একটি উপায় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া নতুন আদেশে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি সরকারের কর্মচারীদের সন্তান এবং এলিয়েন এনিমি হিসেবে শ্রেণীবদ্ধ ব্যক্তিদের সন্তানদের নাগরিকত্বের অধিকারও সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কংগ্রেস আইন পাশ করলে যুক্তরাষ্ট্রের কিছু টেরিটরিতেও স্বয়ংক্রিয় নাগরিকত্বের নিয়ম পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। এর আগে গত 30 জুন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের নির্বাহী আদেশকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেয়। আদালত স্পষ্ট জানায়, সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অধিকাংশ শিশুই জন্মসূত্রে নাগরিকত্বের অধিকারী। তবে ট্রাম্পের দাবি, নতুন আদেশটি আগের রায়ের আওতার বাইরে এবং এটি সংবিধানের ঐতিহাসিক ব্যতিক্রমগুলোর নতুন ব্যাখ্যার উপরে ভিত্তি করে তৈরি। অন্যদিকে নাগরিক অধিকার সংগঠন এবং অভিবাসন আইনজীবীরা বলছেন, এই নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এড়িয়ে যাওয়ার একটি চেষ্টা মাত্র। তাদের মতে নতুন এই পদক্ষেপও আদালতে টিকবে না এবং দ্রুত আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রে কাজ করতে আসা বিদেশি সাংবাদিকদের জন্য আসছে নতুন ভিসা নিয়ম। ট্রাম্প প্রশাসন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বাধ্যতামূলকভাবে যাচাই করার পরিকল্পনা করেছে বলে জানা গেছে। সরকারের দাবি, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে নাগরিক অধিকার কর্মীরা বলছেন, এটি মত প্রকাশের স্বাধীনতার উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। নতুন এই নীতি কাদের উপর প্রযোজ্য হবে এবং কিভাবে কার্যকর হবে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে আরও একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রে কাজ করতে ইচ্ছুক বিদেশি সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমও খতিয়ে দেখা হবে। নতুন এই পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে ব্যাখ্যা করছে ওয়াশিংটন। তবে এটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক ভিসার আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাবলিক বা উন্মুক্ত রাখতে হতে পারে, যাতে ভিসা কর্মকর্তারা তাদের অনলাইন কার্যক্রম পর্যালোচনা করতে পারেন। একই নিয়ম কানাডা ও মেক্সিকোর নির্দিষ্ট ধরনের কর্মী ভিসা আবেদনকারীদের ক্ষেত্রেও প্রয়োগের পরিকল্পনা করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সরাসরি নতুন নীতির বিস্তারিত নিশ্চিত না করলেও জানিয়েছে, ভিসা আবেদনকারীদের অনলাইনে উপস্থিতি যাচাই করা তাদের বিদ্যমান নিরাপত্তা প্রক্রিয়ারই অংশ। কর্মকর্তাদের ভাষ্য, এর উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের আইন মেনে চলতে সক্ষম এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিমুক্ত ব্যক্তিদেরই দেশে প্রবেশের অনুমতি দেওয়া। এর আগে বিদেশি শিক্ষার্থী, অভিবাসন আবেদনকারী ও কিছু ভিসাধারীর ক্ষেত্রেও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট পর্যালোচনার নীতি চালু করেছিল ট্রাম্প প্রশাসন। বিশেষ করে ইহুদি বিদ্বেষ, সহিংসতাকে উস্কে দেওয়া বা যুক্তরাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পোস্টগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, ভিসা সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বড় মানদণ্ড বানানো হলে মত প্রকাশের স্বাধীনতা এবং স্বাধীন সাংবাদিকতার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। নতুন এই নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠোর হয়ে উঠবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের নতুন অভিযানে এবার চাপে যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো। ভর্তি নীতিতে বৈষম্যের অভিযোগ, ডিইআই কর্মসূচি এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, এই 3 ইস্যুকে সামনে রেখে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কি ঘটছে মার্কিন উচ্চশিক্ষা অঙ্গনে? নিয়ামতুল্লাহ সিরাজির রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে আবারও বিশ্ববিদ্যালয়গুলোকে ঘিরে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বর্ণভিত্তিক ভর্তি নীতি, বৈচিত্র্য কর্মসূচি এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভের অভিযোগে একাধিক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে ফেডারেল সরকার। মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, ডিউক ইউনিভার্সিটি স্কুল অফ লর ভর্তি প্রক্রিয়ায় কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তদন্তের দাবি করা হয়েছে, একই একাডেমিক যোগ্যতা থাকা সত্ত্বেও শ্বেতাঙ্গ বা এশীয় আবেদনকারীদের তুলনায় কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক আবেদনকারীদের ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বেচ্ছাসম্মত সমাধান চেয়েছে বিচার বিভাগ। তবে ডিউক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিচার বিভাগের চিঠি পর্যালোচনা করছে। এর আগে একই ধরনের অভিযোগ আনা হয়েছিল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মেডিকেল স্কুল ও ইয়েল ইউনিভার্সিটির মেডিকেল স্কুলের বিরুদ্ধেও। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে, তাদের ভর্তি নীতি শুধুই মেধাভিত্তিক। এদিকে শিক্ষা বিভাগ ক্যালিফোর্নিয়ার সান হোসে স্টেট ইউনিভার্সিটি এবং সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে। অভিযোগ, ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে ক্যাম্পাসেই ইহুদি বিদ্বেষের অভিযোগ যথাযথভাবে মোকাবেলা করা হয়নি। শিক্ষা বিভাগ বলছে, ইহুদি শিক্ষার্থীদের প্রতি বৈরী আচরণ, ইহুদি বিদ্বেষী গ্রাফিতি এবং বিক্ষোভের কারণে ক্লাস ব্যাহত হওয়ার অভিযোগ তারা পেয়েছে। অন্যদিকে 2 বিশ্ববিদ্যালয় বলেছে, তারা ইহুদি বিদ্বেষ এবং ইসলাম বিদ্বেষ উভয় ধরনের বৈষম্যেরই বিরোধী এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বৈচিত্র্য নীতি, মত প্রকাশের স্বাধীনতা এবং ক্যাম্পাস রাজনীতি নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করে তুলতে পারে। প্রতিদিনের বাজার, জ্বালানি আর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে চাপে পড়েছেন লাখো মার্কিন নাগরিক। নতুন এক জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য, যেখানে অধিকাংশ মানুষ মনে করছেন জীবনযাত্রার ব্যয় সংকট আরও গভীর হয়েছে। কেন বাড়ছে এই চাপ, কি বলছেন সাধারণ মানুষ, এবং জরিপে আর কি তথ্য উঠে এসেছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাজারে গেলেই বাড়তি খরচ, পেট্রোল পাম্পে গেলেই দীর্ঘশ্বাস। যুক্তরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় চরম চাপে পড়েছেন সাধারণ মানুষ। নতুন এক জরিপে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। দেশটির 95% নাগরিক মনে করছেন যুক্তরাষ্ট্র এখন ভয়াবহ জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্য গার্ডিয়ানের জন্য পরিচালিত হ্যারিস পোল বলছে, মুদি পণ্য, জ্বালানি ও দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন লাখো পরিবার। জরিপে অংশ নেওয়া 57% মানুষ মনে করছেন দেশের অর্থনীতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে, অথচ মাত্র 16% বিশ্বাস করেন পরিস্থিতির উন্নতি হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো, এই সংকট শুধু একটি রাজনৈতিক দলের সমর্থকদের নয়, রিপাবলিকান, ডেমোক্রেট ও স্বতন্ত্র সব শ্রেণীর ভোটারই বাড়তি খরচের চাপ অনুভব করছেন। প্রায় অর্ধেক করদাতা বলছেন এখন নিয়মিত বাজার করা কিংবা গাড়িতে জ্বালানি ভরাও কঠিন হয়ে পড়েছে। জরিপে আরও দেখা গেছে, প্রতি 3 জনের মধ্যে 2 জন মনে করেন জীবনযাত্রার ব্যয় কমাতে ফেডারেল সরকারের ওপর তাদের আস্থা নেই। এমনকি রিপাবলিকান ভোটারদের মধ্যেও অর্থনীতি নিয়ে হতাশা বেড়েছে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং ঋণের চাপ মিলিয়ে সাধারণ মানুষের আর্থিক অবস্থা আরও নাজুক হয়ে উঠেছে। মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক মাস আগে প্রকাশিত এই জরিপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করতে পারে। কারণ অর্থনীতির কিছু সূচক ইতিবাচক থাকলেও সাধারণ মানুষের প্রশ্ন একটাই, আয় বাড়ছে না, কিন্তু প্রতিদিন কেন বাড়ছে খরচ? কর্মজীবী পরিবারগুলোর জন্য বড় স্বস্তির বার্তা আসছে যুক্তরাষ্ট্রে।
বেতনসহ পারিবারিক ও চিকিৎসাজনিত ছুটি দিতে নিয়োগদাতাদের আরও বেশি উৎসাহ দিতে নতুন কর সুবিধা চালু করছে ট্রাম্প প্রশাসন। এবার কর্মীদের ছুটির বিমার প্রিমিয়াম পরিশোধ করলেও মিলবে ট্যাক্স ক্রেডিট। নতুন এই নীতিতে কারা সবচেয়ে বেশি লাভবান হবেন আর কি পরিবর্তন আসছে মার্কিন কর্মক্ষেত্রে? ফারজানা আফরোজের রিপোর্টে জানুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের লাখো কর্মজীবী পরিবারকে স্বস্তি দিতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। বেতনসহ পারিবারিক ও চিকিৎসাজনিত ছুটির সুবিধা বাড়াতে নিয়োগদাতাদের জন্য আরও বিস্তৃত কর সুবিধা ঘোষণা করতে যাচ্ছে মার্কিন ট্রেজারি বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী কোনো প্রতিষ্ঠান যদি কর্মীদের পারিবারিক ছুটির জন্য বিমার প্রিমিয়াম পরিশোধ করে তাহলেও তারা ট্যাক্স ক্রেডিট বা কর ছাড়ের সুবিধা পাবে। আগে এই সুবিধা পেতে হলে কর্মী ছুটিতে থাকাকালে প্রতিষ্ঠানকে সরাসরি বেতন দিতে হতো। নতুন নীতির ফলে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বেতনসহ ছুটির সুবিধা চালু করা সহজ হবে বলে মনে করছে প্রশাসন। এই কর্মসূচির ভিত্তি 2017 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে চালু হওয়া কর আইনে। সেই আইনে অন্তত 2 সপ্তাহের বেতন সহ পারিবারিক বা চিকিৎসাজনিত ছুটি প্রদানকারী নিয়োগদাতাদের জন্য কর ছাড়ের ব্যবস্থা করা হয়েছিল। এবার সেই সুবিধার পরিধি আরও বাড়ানো হচ্ছে। হোয়াইট হাউস বলছে কর্মজীবী বাবা মা যেন পরিবারের সদস্যদের যত্ন নেয়ার জন্য চাকরি বা আয়ের ঝুঁকিতে না পড়েন, সেটি এই উদ্যোগের মূল লক্ষ্য। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টো বলেছেন, কর্মীদের পরিবারের দায়িত্ব পালন এবং জীবিকা নির্বাহ দুটোর মধ্যে কোনো একটিকেই বেছে নেওয়া উচিত নয়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এখনও উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে একমাত্র দেশ যেখানে ফেডারেল পর্যায়ে বাধ্যতামূলক বেতন সহ পারিবারিক ছুটির আইন নেই। তাই এই নতুন কর প্রণোদনা নিয়োগদাতাদের উৎসাহিত করার পাশাপাশি লাখো কর্মজীবী পরিবারকে বাস্তব সহায়তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে কর্মজীবী ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতেও এই উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্র জুড়ে। নতুন রয়টার্স ইপসোস জরিপে দেখা গেছে অধিকাংশ মার্কিন নাগরিক মনে করছেন এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নয় বরং আরও অস্থিরতা তৈরি করবে। একই সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধি, দীর্ঘমেয়াদী সংঘাত এবং ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতি নিয়েও বাড়ছে জন অসন্তোষ। এই জরিপের ফলাফল আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে হোয়াইট হাউসের জন্য কতটা বড় বার্তা বহন করছে? বিস্তারিত ফারজানা আফরোজের রিপোর্টে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে মার্কিন জনগণের উদ্বেগ। নতুন রয়টার্স ইপসস জরিপে উঠে এসেছে অধিকাংশ আমেরিকান মনে করছেন এই সংঘাত মধ্যপ্রাচ্যে শান্তি নয় বরং আরও অস্থিতিশীলতা ডেকে আনবে। জরিপে অংশ নেওয়া 50% উত্তরদাতা বলেছেন আগামী 1 বছরে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলবে। বিপরীতে মাত্র 17% মনে করেন এই যুদ্ধ অঞ্চলে স্থিতিশীলতা আনবে। বাকিরা বলেছেন পরিস্থিতি অপরিবর্তিত থাকবে অথবা এই বিষয়ে তারা নিশ্চিত নন। শুধু নিরাপত্তা নয়, অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বিগ্ন সাধারণ মানুষ। 58% মার্কিন নাগরিক মনে করছেন যুদ্ধের কারণে জ্বালানির দাম আরও বাড়বে, কারণ বৈশ্বিক তেলের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে উত্তেজনা বেড়ে যাওয়ায় তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। জরিপে আরও দেখা গেছে মাত্র 35% মার্কিন নাগরিক ইরান যুদ্ধকে সমর্থন করছেন। এমনকি রিপাবলিকান সমর্থকদের মধ্যেও যুদ্ধের ফলাফল নিয়ে মতভেদ রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন সংঘাত দীর্ঘায়িত হলে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়বে। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু করার সময় দ্রুত সাফল্যের যে প্রত্যাশা তৈরি করা হয়েছিল, বাস্তবে পরিস্থিতি এখন অনেক বেশি জটিল। দীর্ঘমেয়াদী যুদ্ধ, বাড়তি ব্যয় এবং আন্তর্জাতিক অস্থিরতা ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এই জনমত ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি ফিউনারেল হোমে উদ্ধার হয়েছে 50টির বেশি পচাগলা মরদেহ। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদের পরিচয় নিশ্চিত করা এবং স্বজনদের খুঁজে বের করতে কাজ করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে লাইসেন্স সংক্রান্ত তদন্তও চলছে। কিভাবে ঘটল এমন ভয়াবহ ঘটনা?
থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের একটি ফিউনারেল হোম থেকে 50টির বেশি পচা গলা মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুক কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানিয়েছে, শহরের দক্ষিণ পূর্বাঞ্চলের সাউথ শিকাগো চ্যাপেল ফিউনারেল হোমে তদন্ত চালিয়ে বিভিন্ন অবস্থায় পৌঁছে যাওয়া 50টির বেশি মরদেহ পাওয়া গেছে। কর্তৃপক্ষ বলছে, এখন মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা, মৃত্যু সনদ সহ বিভিন্ন নথি যাচাই এবং স্বজনদের খুঁজে বের করার কাজ চলছে। পুরো প্রক্রিয়া শেষ হতে কয়েকদিন সময় লাগতে পারে। শিকাগো পুলিশ জানিয়েছে, ইলিনয় ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড প্রফেশনাল রেগুলেশনের লাইসেন্স তদন্তে সহায়তা করতে গিয়ে এই মরদেহগুলোর সন্ধান পাওয়া যায়। ঘটনাস্থলে দমকল বিভাগও কাজ করছে এবং এলাকাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে এক নারী অভিযোগ করেছেন, বৃহস্পতিবার তার স্বামীর শেষ বিদায়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু পরিবার সেখানে পৌঁছে কোনো মরদেহ খুঁজে পায়নি। উপস্থিত একমাত্র কর্মচারীও কোনো ব্যাখ্যা না দিয়ে সেখান থেকে চলে যান। ফলে শুক্রবার নির্ধারিত দাফন অনুষ্ঠান অনিশ্চয়তার মুখে পড়েছে। রাজ্যের নথি অনুযায়ী ফিউনারেল হোমটির মালিক ক্লার্ক মর্গান এর আগে একই ব্যক্তির পরিচালিত আরেকটি ক্রিমেটরিতেও শতাধিক মরদেহ অনিয়মিতভাবে সংরক্ষণের অভিযোগ উঠেছিল। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে মধ্যরাতে ঘটে গেছে হৃদয় বিদারক এক সড়ক দুর্ঘটনা। দুটি গাড়ির সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান এক দম্পতি। পরে স্বজনরা তাদের পরিচয় নিশ্চিত করেন। কিভাবে ঘটল এই দুর্ঘটনা এবং কি জানিয়েছে পুলিশ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় ইন্টারস্টেট 88 মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইলিনয় স্টেট পুলিশ জানিয়েছে, বুধবার রাত 12:45 দিকে ইউলা রোডের কাছে পূর্বমুখী লেনে দুটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। পরিবারের সদস্যরা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হলেন কামাল আশরাফি এবং নাইমা আশরাফি। 2017 সালে তাদের বিয়ে হয়েছিল। এক বিবৃতিতে আশরাফির পরিবার জানায়, কামাল ও নাইমা একে অপরকে এবং পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কামাল খেলাধুলার বড় ভক্ত ছিলেন আর নাইমা মোমবাতি ও বিভিন্ন হস্তশিল্প তৈরি করতে ভালোবাসতেন। তাদের অকাল মৃত্যুতে পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পূরণ হবে না। দুর্ঘটনার কারণে ইন্টারস্টেট 88 মহাসড়কের পূর্বমুখী সব লেন কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। পরে সকাল 5:22 দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ইলিনয় স্টেট পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও মহাসড়কে নিরাপদে গাড়ি চালানোর গুরুত্ব সামনে এনে দিয়েছে। নিহত দম্পতির স্বজন ও পরিচিতরা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। শিশুর গাড়ি নিয়ে বাসে ওঠানামা বহু অভিভাবকের জন্য প্রতিদিনের একটি বড় চ্যালেঞ্জ। সেই ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্কের MTA। এবার শহরে প্রায় সব বাসেই রাখা হচ্ছে শিশুদের গাড়ির জন্য নির্দিষ্ট জায়গা। এতে পরিবারগুলোর যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। শিশু সন্তান নিয়ে গণপরিবহনে চলাচল আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি বা MTA। এবার শহরের সব বাসে শিশুর গাড়ি বা বেবি স্ট্রলার নিয়ে যাতায়াতকারী অভিভাবকদের জন্য নির্দিষ্ট জায়গা রাখা হচ্ছে। 4 বছর আগে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই কর্মসূচি সফল হওয়ার পর সেটি এখন পুরো বাস বহরে সম্প্রসারণ করা হচ্ছে। নতুন ব্যবস্থায় আগে যেখানে 2টি আসন ছিল, সেখানে এখন 4 জন যাত্রী শিশুদের গাড়ি, শপিং কার্ট বা বড় ব্যাগ নিয়ে নিরাপদে দাঁড়াতে পারবেন। MTA জানিয়েছে, ইতোমধ্যে নিউ ইয়র্ক সিটির প্রায় 75% বাসে এই পরিবর্তন আনা হয়েছে। বছরের শেষ নাগাদ পুরো বাস বহরই এই সুবিধার আওতায় চলে আসবে।
কর্তৃপক্ষ বলছে নিউ ইয়র্কে প্রতি বছর 1.5 লাখের বেশি শিশুর জন্ম হয়। প্রতিদিন হাজারো মা বাবা শিশুদের গাড়ি নিয়ে বাসে যাতায়াত করেন। নতুন এই ব্যবস্থা তাদের ভ্রমণকে আরো সহজ, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। অনেক অভিভাবক জানিয়েছেন শিশুদের গাড়ি নিয়ে বাসে ওঠা কিংবা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ছিল বেশ কঠিন। এখন নির্দিষ্ট জায়গা থাকায় এই সমস্যার অনেকটাই সমাধান হবে। এমটিএ আরও জানিয়েছে বাসের সামনের অংশে প্রতিবন্ধী ও প্রবীণ যাত্রীদের জন্য সংরক্ষিত আসনে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। নতুন ব্যবস্থা শুধুমাত্র শিশুদের গাড়ি নিয়ে চলাচলকারী পরিবারগুলোর সুবিধা বাড়ানোর জন্য করা হয়েছে। কর্তৃপক্ষের আশা এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নিউ ইয়র্কের বাস ব্যবস্থা আরও পরিবার বান্ধব হবে এবং গণপরিবহনে অভিভাবকদের যাতায়াত আগের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক হয়ে উঠবে। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।